ঝিনাইদহে বিসিআইসি প্রায় কোটি টাকা মূল্যের ৫৫০ মেট্রিক টন ইউরিয়া সার উধাও, চোরাই পথে পাচারের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। আবারও পিছিয়ে গেল মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের প্রক্রিয়া, ধীরগতির সমালোচনায় গ্রাহক, দ্রুত এই সেবা চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে ওয়াকিং ওয়ে না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। নতুন পরিকল্পনার কথা জানালো সিটি কর্পোরেশন। এবং টানা কয়েক সপ্তাহ কমতির দিকে থাকার পর রাজধানীতে বেড়েছে ইলিশের দাম, সরবরাহ কমাই কারণ বলছেন আড়তদাররা। জাটকা নিধন বন্ধে নজরদারি বাড়ানোর দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি, সকাল 10:30 লেনদেন শুরু হওয়ার পর থেকে আধা ঘন্টা লেনদেন শেষ হয়েছে, লেনদেনের আধা ঘন্টার সময় শেষ হয়েছে। এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রথমেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান যে সূচকটি রয়েছে সেই সূচকের অবস্থানটা জানিয়ে দেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত 14 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং অবস্থান করছে ৪,৬৮৭ পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক ডিএসসি এস ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 2.85 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে ১,১২৩ পয়েন্টে। ধারাবাহিকতা রয়েছে ডিএসসি 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাই সূচকে। এখানে ৬.০৭ পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে ১,৭৭৪ পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া টাকার অঙ্কে ৮২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৫৪টি, দর কমেছে ৪৯টি এবং দর অপরিবর্তিত দেখতে পাচ্ছি ৪৫টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত দর অপরিবর্তিত রয়েছে। টপ 20 শেয়ারের তালিকাটা একটু জানিয়ে দিই। টপ 20 শেয়ারের তালিকার ১ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে। এই প্রতিষ্ঠানটি ৪৩ টাকা ৭০ পয়সা সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ ৪৪ টাকা ৭০ পয়সা দর নিয়ে তালিকার ১ নম্বর অবস্থান করছে। যদিও প্রতিষ্ঠানটি ৪২ টাকা ১০ পয়সা সর্বনিম্ন দর এখন পর্যন্ত নেমেছে। ফার সিরামিক্স রয়েছে তালিকার ২ নম্বরে। এটি ২৬ টাকা ৪০ পয়সা সর্বশেষ লেনদেন এবং ২৬ টাকা ৭০ পয়সা সর্বোচ্চ দর, যদিও প্রতিষ্ঠানটি ২৬ টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার ৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি ১২৩ টাকা ৪০ পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি ১২৪ টাকায়, যদিও ১২১ টাকার সর্বনিম্ন দর এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি নেমেছে। ইটেল রয়েছে তালিকার ৪ নম্বরে। এটি ১৭ টাকা ২০ পয়সায় সর্বশেষ এবং ১৭ টাকা ৪০ পয়সায় সর্বোচ্চ দর নিয়ে তালিকার ৪ নম্বর অবস্থান করছে, যদিও প্রতিষ্ঠানটি ১৬ টাকা ৫০ পয়সায় সর্বনিম্ন দর এখন পর্যন্ত নেমেছে। তালিকার ৫ নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৩২ টাকা এবং সর্বনিম্ন ৩১ টাকা ৫০ পয়সা। গতকাল এই প্রতিষ্ঠানটি ৩১ টাকা ৪০ পয়সা লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু অনেকটাই দর বেড়েছে প্রতিষ্ঠানটির। তালিকার ৬ নম্বরে আমরা দেখতে পাচ্ছি মিরাকেল রয়েছে। এই প্রতিষ্ঠানটি মিরাকেল ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানটি ৩১ টাকা ৮০ পয়সায় সর্বশেষ এবং ৩১ টাকা ৯০ পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। এই সর্বনিম্ন ৩১ টাকা ৬০ পয়সা এবং গতকাল এই প্রতিষ্ঠানটি ৩০ টাকা ৫০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে প্রতিষ্ঠানটির। তালিকার ৭ নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি ৩১ টাকা ৮০ পয়সায় সর্বোচ্চ দর এবং ৩২ টাকা সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে, যদিও ৩১ টাকা ৫০ পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি ৩১ টাকা ৬০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় কিছুটা কিন্তু দর আজকের সর্বনিম্ন দরে যে ফলকটি রয়েছে সেটা কিন্তু টাচ করতে পারেনি। তালিকার ৮ নম্বরে রয়েছে তশরিফা। প্রতিষ্ঠানটি ২২ টাকা সর্বোচ্চ দর এবং সর্বোচ্চ দর ২২ টাকা ১০ পয়সায়, যদিও ২০ টাকা ২০ পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এবং ২০ টাকা ৫০ পয়সায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছিল। জিপিএস ফিনান্স রয়েছে, জিএসপি ফিনান্স রয়েছে তালিকার ৯ নম্বরে। প্রতিষ্ঠানটি ১৯ টাকা ৪০ পয়সা সর্বশেষ এবং ১৯ টাকা ৭০ পয়সায় সর্বোচ্চ দর এবং ১৮ টাকা ৮০ পয়সা সর্বনিম্ন দরে রয়েছে। তালিকার ১০ নম্বরে এমজেল বিডি রয়েছে। এই প্রতিষ্ঠানটি ১১৫ টাকা ৮০ পয়সায় সর্বশেষ এবং ১১৬ টাকা ৮০ পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি ১১৫ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছিল। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 10টি ছিল এরকমটাই। চলে যাচ্ছি পরের খবরে।
ঝিনাইদহে উধাও হয়ে গেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির 547 মেট্রিক টন ইউরিয়া সার। এর আনুমানিক মূল্য প্রায় 80 লাখ টাকা। তবে সার গায়েব হওয়া নিয়ে কোনো তথ্য নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। ইতোমধ্যে এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই ঝিনাইদহের বাফার সার গুদামে মজুদ ও ডেলিভারি প্রক্রিয়ার মধ্যেই উধাও হয়ে যাচ্ছে বিসিআইসির ইউরিয়া সার, যার সত্যতা মিলেছে ঢাকা থেকে মজুতকৃত সারের পরিমাণ যাচাই করতে আসা প্রতিনিধি দলের রিপোর্টে। চলতি বছরের এপ্রিল মে মাসের এক হিসেব অনুযায়ী 10,940 বস্তা ইউরিয়া সার গোডাউনের স্টকে কম পেয়েছেন তারা। এ বিষয়ে শ্রমিকরাও কিছু জানেন না বলে দাবি তাদের। এ অবস্থায় গোডাউনের সাবেক ইনচার্জ ও তার সহকারীর বিরুদ্ধে চোরাই পথে সার বিক্রির অভিযোগ করেছেন ডিলাররা। সার সম্পর্কে আমরা কোনটা শর্ট হলে কি হলে এটা আমরা জানারও দরকার হয় না, আমরা জানো গায়েব হওয়া এটা আমরা বলতে পারবো না বা এই বিষয়ে আমরাও জানি না। বাফার ইনচার্জ জালাল সাহেব এবং তার সঙ্গীরা এই মালটা চোরা পথে সম্ভবত বিক্রি করে দিয়েছে, নইলে গোডাউনের বাইরে এই মাল যাওয়ার কোনো সুযোগ নাই। আর ঘটনার সত্যতা স্বীকার করলেন বাফার সার গোডাউনের কর্মকর্তা। সার গণনা বাস্তব গণনা কমিটি মাধ্যমে এখানে 547.89 মেট্রিক টন সার ঘাটতি পান। এই ঘাটতির ব্যাপারে বিসিআইসি উদ্বোধন কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিবেদন আমাদের কাছে পাঠাননি, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারছি না। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি আমি গঠন করেছি এবং এই রিপোর্টটা পাওয়ার সাথে সাথেই আমি মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। ঝিনাইদহের কালীগঞ্জের গোডাউন থেকে 234 জন ডিলারের মাধ্যমে দক্ষিণাঞ্চলের 4টি জেলায় সার সরবরাহ করা হয়। সময় সংবাদ, ঝিনাইদহ। রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে ওয়াকিং ওয়ে না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে অবৈধভাবে দখল হয়েছে ফ্লাইওভারের নিচের অনেক স্থান। অন্যদিকে অনেক ফ্লাইওভারের নিচের খালি জায়গা দখল হয়ে যাওয়ায় গাড়ি ও পথচারীর চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। সিটি কর্পোরেশন বলছে, ফ্লাইওভারের ডিজাইনে হাঁটার রাস্তার পরিকল্পনা না থাকায় এই ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সেলিয়া সুলতানার রিপোর্ট। যানজট নিরসনে রাজধানীর হানিফ ফ্লাইওভার করা হলেও পরিকল্পনায় ছিল না কোনো পথচারীদের পারাপারের ব্যবস্থা বা ওয়াকিং ওয়ে। ফলে যে রাস্তায় গাড়ি চলাচল করছে সে রাস্তার পাশ ঘেঁষেই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে পথচারী। গাড়িতে ওঠানামার বিষয়টি এখনো যত্রতত্রই হচ্ছে। পাশাপাশি যেসব লিংক রোড করা হয়েছে সেখানেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া যেসব ফ্লাইওভারের নিচে রাস্তা কিছুটা খালি থাকছে সেটিও থেকে যাচ্ছে গাড়ি পার্কিং এর দখলে, এমনটাই অভিযোগ এসব এলাকার জনসাধারণের। এটাও গাড়ি ঢুকে গেল, কিন্তু এখানে কোনো রকমের রোড পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এখানে তো বড় বড় বাস চলে। হাঁটার জন্য রাস্তাটাই ব্যবহার করতে হচ্ছে, যেটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। ওয়াকিং ওয়ে ফ্রি পাই না, কারণ এখানে ফুটপাতের 50% বেশি জায়গায় দখল হয়ে থাকে। স্কুলে যাই, স্কুল আসার সময় অনেক দর করে। গাড়ি চলাচলের যে রাস্তা ওইটা আলাদা এবং মানুষ চলাচল করার জন্য আলাদা। যদি এইভাবে হইতো তাহলে দুর্ঘটনা হতো না। আর ফ্লাইওভারের দুটো বিমের মাঝামাঝি যে অংশটি খালি থাকার কথা ছিল সেটিও রিকশার গ্যারেজ, বাজার, দোকান আর হকার্সের দখলে। এমনকি অনেক স্থানে পার্কিং এরিয়া খুলে আয়ের উৎস করে নিয়েছেন কেউ কেউ। এখানে 20 টাকা দিতে হয়। কত টাকা করে 200। নেতা না পুলিশ না। কত করে দিতে হয়? এই 10 টাকা 20 টাকা। কয়জনকে দেন? 2-3 জন। পথচারীদের সমস্যার কথা স্বীকার করে পথচারী ও যাত্রীদের ওঠানামা সহ নতুন পরিকল্পনার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফ্লাইওভারটি যখন নির্মিত হয়েছে এই বিষয়টি আসলে তখন অ্যাড্রেস করা হয়নি। আমরা চেষ্টা করছি যে কিভাবে এই পথচারী সহ যারা বাচ্চারা, শিশুরা বা আছে এদের কিভাবে পারাপার করা যায়, এরকম একটা ব্যবস্থার কথা আমরা ভাবছি। পাশাপাশি ফ্লাইওভারের দুই বিমের মাঝের ফাঁকা স্থান সৌন্দর্য বর্ধন ও নাগরিক সুবিধা সংযোজন করা হবে বলে জানান এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগের অন্যতম সড়কপথ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের 25 কিলোমিটার অংশ এখন ঝুঁকিপূর্ণ। প্রতিদিন সড়কটিতে চলাচলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী ও চালক। এই অবস্থায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে সড়ক বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ অংশের কাজ চলমান রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 25 কিলোমিটার অংশের এখন বেহাল দশা।
এর মধ্যে রাজৈরের টেকেরহাট থেকে মুকসুদপুরের বড়ইতলা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা অনেকটা যানবাহন চলাচলের অযোগ্য। সড়কের বেশিরভাগ অংশে উঠে গেছে পিচ, মাঝে মাঝে সৃষ্টি হয়েছে খানাখন্দক। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রুটে চলাচল করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহন মালিকেরা, আর প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে হাজার হাজার যাত্রীদের। রাস্তাঘাট ভাঙাচুরা হইলে গাড়ি চালানোর সমস্যা, খাদায় পড়িয়ে যায়, গাড়ি ডাবিয়ে যায়। মানে মেরামত করতেছে, আবার ভাঙে যেতেছে, স্থায়ী কোনো মেরামত দিতেছে না। আমরা স্থায়ী মেরামত চাই। বছরে বছরে রাস্তা মেরামত করে, হয়তো দেখা যায় 5 দিন 10 দিন থাকে, আবার রাস্তা যা তাই হয়ে যায়। সড়কটির ঝুঁকিপূর্ণ অংশ স্থায়ীভাবে দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। যখন বৃষ্টি হয় তখন অনেক পানি হয়ে যায়, গাড়ি যাতায়াত করতে পারে না। গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো আমরা সবাই, গভর্নমেন্ট যেন মেহেরবানি করে আমাদের এমন একটা রাস্তার ব্যবস্থা করে দেয় যেটা একটু টেকসই মজবুত হয়। তবে সড়ক বিভাগের শীর্ষ এ প্রকৌশলী দাবি, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ অংশের 60% কাজ শেষ হয়েছে। 10 কিলোমিটারের ভিতরে আপনার ইতিমধ্যে 7 কিলোমিটারের ওভারলের কাজ, যেটা সে কাজটা আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে কাজের 60% কাজ সমাপ্ত হয়েছে, এখন আর কোনো খানাখন্দক নেই। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে প্রতিদিন 10,000 যানবাহন চলাচল করে। চলতি বছর এই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় 15 জন। সময় সংবাদ, মাদারীপুর। টানা কয়েক সপ্তাহ কমতির দিকে থাকার পর রাজধানীর আড়তগুলোতে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। কারণ হিসেবে সরবরাহ কমতে শুরু করেছে বলে জানালেন আড়ত মালিকরা। তবে এই মৌসুমে ব্যবসা ভালো হওয়ায় জাটকা নিধন ও ডিমওয়ালা ইলিশ ধরা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাজধানীর আড়ত ও খুচরা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। রাজধানীর সোয়ারীঘাট থেকে ঝাঁকা ভর্তি ইলিশ ঢুকছে ঘাটের পাশের আড়তগুলোতে। পাইকারদের পাশাপাশি তুলনামূলক কম দামের আশায় খুচরা পর্যায়ের ক্রেতারাও এসেছেন ইলিশ কিনতে। তবে বড় আকারের তুলনায় ছোট আকারের ইলিশ বেশি, দামও বেড়ে গেছে বলে দাবি তাদের। এই 2 দিন যাবত ইলিশ মাছের দাম বেশি লাগতেছে। গতকালকে যেটা 1 কেজি প্লাস ছিল, এটা 2800 টাকা দরে গেছে হালি। আজকে মনে হচ্ছে 3000-3200। হাকডাকে সরগরম এই বাজারে কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম পড়ছে 900 থেকে 1000 টাকা। 2 দিন আগের তুলনায় সরবরাহ কমতে শুরু করায় দাম বাড়তি বলে জানালেন আড়তদাররা। ছোট মাছের আমদানি বেশি, বড় মাছ নাই, যে কারণে মাছের দাম বেশি। 1100 টাকা হালি বিক্রি হতে, যেটা ওজন পিস আধা কেজি হবে। আগের তুলনা থেকে একটু দাম বাড়তি আছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা বড় মাছের 200 টাকা হালি। ইলিশের পাশাপাশি বিক্রি হচ্ছে জাটকাও। তবে জাটকা নিধন বন্ধের পাশাপাশি মা মাছ সংরক্ষণে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বড় মাছটা বেশি, জাটকা কম, কচি কম, এটা তো আর ফালাইতে পারবে না। মাছটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফাল্গুন চৈত্র মাসে জাটকা ইলিশটা আমরা বন্ধ করুক, এইটা আমরা সরকারের কাছে আবেদন জানাই। এবার এই ইলিশের ব্যবসা অনেক ভালো, সরকারের লোকজন ভালোভাবে ওটা ডিউটি করলে হয়তো মা মাছটা ধরতে পারবে না জেলেরা। এদিকে পলাশী বাজার ঘুরে দেখা গেল পাইকারি বাজারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও। 50 থেকে 100 টাকা হালিতে পারছে, আর যেটি 1 কেজি ওজন মাছ ওটি এখন 1000 টাকা কেজি। পোনা মাছটা বাচ্চারা না ধরার জন্য আর কি এই পদক্ষেপ যদি আরো সঠিক আর সুন্দরভাবে নিতে পারে, তাহলে হয়তো আমরা আগামীতে আরো মাছ, ইলিশ মাছের আমদানি আরো অনেক দেখতে পাবো। আগামী মাসের 12 তারিখ থেকে 2 নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুম হয় বন্ধ থাকবে ইলিশ ধরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আবারও পিছিয়ে গেল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ বা এমএনপির প্রযুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া। কোম্পানি চূড়ান্ত করতে 28 সেপ্টেম্বর বুধবার নিলাম অনুষ্ঠানের দিন ধার্য থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এদিকে এমএনপি বাস্তবায়নে ধীরগতি হওয়ায় এর সমালোচনা করছেন মোবাইল গ্রাহকরা। তবে খুব দ্রুতই এই মোবাইল সেবা চালুর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। শফিক মোহাম্মদের রিপোর্ট। কল ড্রপ সার্ভিসে অসন্তুষ্টি সহ যে কোনো কারণেই ধরা যাক আপনি আপনার মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান, কিন্তু বহুদিনের পুরাতন নম্বর হওয়ায় ওই নম্বরটিও আবার হারাতে চান না। নম্বরটিকে নিজের কাছে রেখেই বদলে ফেলুন অপারেটর, আর এমএনপি প্রযুক্তির মাধ্যমেই আজীবনের জন্য ওই নম্বরটির মালিক হয়ে যান আপনি। নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তনের প্রযুক্তি এমএনপি চালুর অপেক্ষায় আছেন দেশের 12,39,39,000 মোবাইল গ্রাহক। তারা বলছেন অনুন্নত সেবা সত্ত্বেও বিভিন্ন কারণে একাধিক সিম ব্যবহার করছেন তারা। পাশাপাশি এমএনপির পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। প্রতিযোগিতা থাকবে যে হ্যাঁ আমার কল ড্রপ হবে না, বা আমি মেসেজ সার্ভিস ভালো দেবো, বা নেট সার্ভিসগুলো ভালো দিব। অনেকে তো অনেকগুলো মোবাইল ক্যারি করে, তো তাদের জন্য সুবিধা কি একটা মোবাইল থাকবে। 3-4 বছর আগে থেকে যে নাম্বারটা ইউজ করি, দেখা যাচ্ছে ওই অপারেটর 4 একটা অপারেটর ভালো হচ্ছে, সেক্ষেত্রে
ওই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি চলে যেতে পারছি অন্য অপারেটরে। আনওয়ান্টেড কল আসে ডিস্টার্ব করার জন্য, তো যখন এটা একটা নাম্বার হয়ে যাবে তো সেটা আমাদের ক্ষেত্রে একটু ভালো হবে ইন্ডিকেট করতে। আমরা চাবো যে এটা খুব শীঘ্রই চলে আসুক, সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন করে এই প্রযুক্তির স্পর্শ পাবো, সংস্পর্শে আসতে পারবো। বিভিন্ন অপারেটরে মোবাইল কল একটি চ্যানেলে আসা যাওয়ার ফলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সবার ইনফরমেশন একটা সেন্ট্রাল সার্ভারে নিয়ে আসবেন, এতে আপনি খুব সহজেই আসলে ট্র্যাক ডাউন করতে পারবেন যে কোন সিমটা থেকে কি ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। 28 সেপ্টেম্বর বুধবার পোল্যান্ড, ব্রাজিল, নরওয়ে সহ 5টি দেশের 5 প্রতিষ্ঠানকে নিলামে অংশ নিতে মনোনয়ন দেয় বিটিআরসি। তবে সম্প্রতি অনিবার্য কারণ দেখিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে এই তারিখ। অন্যদিকে অচিরেই এই প্রযুক্তি চালুর আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। প্রত্যেকে আরো বেশি ইনভেস্ট করছেন তাদের টাওয়ারে, তাদের নেটওয়ার্ক উন্নয়নে, কারণ বাজারটা এখন অনেক প্রতিযোগিতামূলক হয়ে যাবে। যেহেতু প্রতিযোগিতামূলক হবে, নিজেদের গ্রাহককে ধরে রাখবার জন্য প্রত্যেকটি কোম্পানি কিন্তু নতুন আঙ্গিকে নতুন করে ইনভেস্ট করছে। পাশাপাশি মোবাইল কোম্পানির অনীহায় এমএনপি বাস্তবায়নের ধীর গতি, এমন অভিযোগও অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল অর্থ বিনিয়োগের সঙ্গে পুঁজিবাজার চাঙা হওয়ার সম্ভাবনা ব্যাপক। তবে পুঁজিবাজারে বিনিয়োগে আকৃষ্ট করতে এর সঙ্গে সংশ্লিষ্টদেরই এগিয়ে আসতে হবে। গতকাল ঢাকা ক্লাবে পুঁজিবাজারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ শীর্ষক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ কথা বলেন। বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য দক্ষ জনবল ও স্থিতিশীলতা নিশ্চিতে করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু ঘরে বসে না থেকে ভালো ব্যবসা পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে। গেল 3 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে $12 বিলিয়ন বিনিয়োগের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, এই অর্থ পুঁজিবাজারে হয়েই বিনিয়োগ হবে, তাই পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমার মনে হয় আপনারা বসে মার্কেট স্ট্র্যাটেজিটা ঠিক করেন, পাওয়ার এবং এনার্জিতে কি হবে আপনাদের একটা প্ল্যান প্রোগ্রাম ঠিক করেন, কোন একটা কেস স্টাডি ঠিক করেন, আমাদের লোকগুলিকে নিয়ে একটা সেমিনার করেন, মার্কেট কিভাবে ভ্যালুয়েশন করতে হয়, কিভাবে তার অ্যাসেটকে ভ্যালুয়েশন করতে হয়, ক্যাপিটাল মার্কেট কি, কেন আসবে। সো আগামী বাজেটে আমি বারবার প্রায় মিডিয়াতে বলে আসি যে বাজেটে আমি 15-16 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা কম নিব আগামী বছর, আমি এখান থেকে নিব, এবং সেটা সম্ভব। আপনারা ঘরে বসে থাকবেন, খালি লাভ চান, সেটা হইলে হবে না। আমাদের শেয়ার করতে হবে, আপনাদেরও স্বার্থ এখানে জড়িত, আমি মনে করি সেই জায়গাটা বলতে হবে। বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। নিউ ইয়র্কের সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামে সংগঠনের আয়োজনের সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন বার্নিকাট। সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, জিএসপি স্থগিতের কারণে বাংলাদেশি অন্য সব পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারছে না। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আয়োজিত প্রবাসে বৈধভাবে বসবাস এবং বৈধভাবে ব্যবসা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিনিয়োগের পরিবেশ বিষয়ে আলোকপাত করেন। তিনি আরো বলেন, জিএসপির আওতাধীন পণ্য উৎপাদনে মনোযোগী হলে সেটাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি। জিএসপি বন্ধের পর বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে আরো অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। সেমিনারের পর পোশাক শিল্প খাতের ত্রুটির জন্য জিএসপি বন্ধের কারণে বাংলাদেশের অন্য সব পণ্যের বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। সেমিনার শেষে মার্শা ব্লুম বার্নিকাট বলেন, বাংলাদেশ যেন জিএসপি ফিরে পায় সেজন্য আন্তরিক চেষ্টা করছেন তিনি। তখনই এটা সম্ভব হবে যখন সরকার এই বিষয়ে কর্মপরিকল্পনা সম্পন্ন করবে। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। শ্রম অধিকার দৃঢ় হলে এবং শ্রমিকদের অবস্থার উন্নতি হলে এটি সহজ হবে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে নির্ভেজাল ও সুদৃঢ় বলেও মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নরসিংদীতে পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। দেবী দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা দিতে সিসি ক্যামেরার পাশাপাশি পর্যাপ্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশিকুর রহমান পিএলের পাঠান তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলাকাশে সাদা মেঘের ভেলা, নদীর তীরে কাশফুলের দোলায় শারদীয় বার্তা জানান দিচ্ছে মা দুর্গার আগমনী খবর।
সামনেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠছেন আপন ঐশ্বর্যে। প্রায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রতিমা শিল্পীরা। 50,000 টাকা খরচ একটা কারিগর আনতে, 2 লাখ টাকা ঘর ভাড়া দিয়ে আমাকে পোষই না। আমরা তো এই কাম এখন সারান দিই খরচা টরচা কইরা পরে কারিগর বিদায় টিদায় কইরা পরে লাস্টে দেওয়া যায় মনে করেন যে কিছু থাকে না আর কি। খরচ হিসাবে দামটা পাই না তেমন, মনে করেন এখন তো মনে করেন না করলেও চলে না, এটা নিঃস্ব হয়েছে, এটা কাজ করতে হবে। পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন জেলার পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা। আমাদের পূজা মণ্ডপগুলির ভিতরে আপনি প্যান্ডেলের কাজ এবং মূর্তির রং কাজ শুরু হয়ে গেছে। ডেকোরেশনের লোকজন, চারুকলার লোকজন এসে বিভিন্ন পূজা মণ্ডপ তারা কাজ করছেন। এদিকে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে প্রতিটি থানার সাথে আমাদের যোগাযোগ থাকবে। এছাড়া আমাদের সাথে সহায়তা করবে আনসার ভিডিপির যারা সদস্য আছেন, ওনারা বিভিন্ন মণ্ডপে নিয়োজিত হবেন। মণ্ডপের যারা স্বেচ্ছাসেবক থাকে তারাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। চলতি বছর নরসিংদী জেলায় 317টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 16টি বেশি। সময় সংবাদ, নরসিংদী। পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2016 উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাজিদ রাজু। সেই খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু। ইমতিয়াজ, আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাব একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে পর্যটন বিচিত্রা নামে একটি সংগঠনের পক্ষ থেকে, যেটি হচ্ছে সারা বিশ্বেই পর্যটন শিল্প একটি সম্ভাবনাময় শিল্প এবং এখানে অসংখ্য লোকের কর্মসংস্থানের সুযোগ যেমন রয়েছে, ঠিক একই রকম ভাবে বাংলাদেশ কিন্তু যেটি হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং একই সঙ্গে বিভিন্ন রকমের প্রত্নতত্ত্ব, স্থাপত্য, ইতিহাস এবং ঐতিহ্যের যে বিভিন্ন স্থাপনা এসব যেমন রয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের পর্যটন শিল্পটি সেইভাবে বিকশিত হতে পারেনি। আপনি আমার পিছনে যে দেখবেন যে সংবাদ সম্মেলনটি, এখানে বক্তব্য দিচ্ছেন এই ট্যুর অপারেটরদের বিভিন্ন সংগঠনের যারা নেতৃস্থানীয় পর্যায়ের লোকজন রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। যেটি হচ্ছে যে এই পঞ্চমবারের মতো বাংলাদেশে একটি পর্যটন মেলার বা এশিয়ান ট্যুরিজম ফেয়ার যেটাকে বলছে, একটি মেলার আয়োজন করতে যাচ্ছে। বিভিন্ন সংগঠনকে একত্রিত করে মূলত এই আয়োজন করতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সরকারের যে বেশ কয়েকটি সংস্থা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এই সংগঠনগুলো কিন্তু এখন এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং পর্যটন শিল্পের যে বিভিন্ন রকম সংগঠন, সেই সংগঠনদের সংগঠকরা, এই সংগঠনরা এইসব এই মেলায় কিন্তু অংশগ্রহণ করছে। যেটি হচ্ছে যে 3 দিন ব্যাপী এই এশিয়ান ট্যুরিজম ফেয়ার এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বাংলাদেশে পঞ্চমবারের মতো। এটি শুরু হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা, সেখানে হবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবারের মেলায় 120টির মতো স্টল থাকছে এবং যেটি হচ্ছে যে এই মেলায় বৈচিত্র্যময় আয়োজন এখানে থাকছে। বিশেষ করে কমিউনিটি বেসড ট্যুরিজম প্রদর্শনী, পর্যটন বিষয়ক বিভিন্ন সেমিনার, তারপরে শিশুদের জন্য বিশেষ আয়োজন এখানে থাকছে। বিউটিফুল বাংলাদেশ নামে একটি বিশেষ আয়োজন এখানে থাকছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আর্ট কম্পিটিশন, যুব পর্যটককে উৎসাহিত করতে ইউথ অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিষয়ক আলোচনাও সেখানে থাকবে বলেও আমাদেরকে জানানো হয়েছে। এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ট্যুরিজম যেমন থাকবে, পাশাপাশি দেশের বাইরের বিভিন্ন সংস্থা, সংগঠন, বিশেষ করে এই পর্যটন সম্পর্কিত বিভিন্ন রকম সংস্থা, সেই সব সংস্থার সংগঠনের সদস্য এবং বাংলাদেশের যারা পর্যটন সংশ্লিষ্ট লোকজন, তাদের মধ্যে বিজনেস টু বিজনেস মিটিং এটি একটি অন্যরকম ভূমিকা রাখবে পর্যটন শিল্পের বিকাশে, সেরকমটিও আমাদেরকে জানানো হয়েছে। একটি বিষয় একটু খেয়াল করলাম যে বছরের মেলায় বিভিন্ন রকম এই মেলার প্রবেশ কুপনের বিপরীতে এখানে তারা ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্য 50% মতো ছাড়, র্যাফেল ড্র, গিফট ভাউচার, তারপরে এর মধ্যে রয়েছে ঢাকা ব্যাংকক, ঢাকা ইয়াঙ্গুন, ঢাকা এয়ার টিকেট,
হলিডে গিফট ভাউচার, হোটেল গিফট ভাউচার সহ বিভিন্ন আকর্ষণীয় উপহারের কথাও বলা হয়েছে। এবারের মেলা 29 সেপ্টেম্বর শুরু হয়ে 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর এই 3 দিন ব্যাপী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে আমাদেরকে যেমন আয়োজকরা বলছেন যে 29 সেপ্টেম্বর সকাল 11টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলার উদ্বোধন করবেন বর্তমান যে পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং সেই সঙ্গে সাবেক যে পর্যটন অর্থাৎ প্রাক্তন পর্যটন মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী যে গোলাম মোহাম্মদ কাদের তিনিও উপস্থিত থাকবেন। তার মানে যেটি বলা হচ্ছে যে সরকারের একটি অগ্রসর এবং গুরুত্বপূর্ণ যে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছিল 2016 সালে, সেই পর্যটন বর্ষকে এগিয়ে নিতে এবং পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকারের উপরের মহল যে বিশেষ ভূমিকা পালন করছেন এবং তারা যে এই পর্যটন শিল্পের বিকাশ সত্যি সত্যি চান সেই ব্যাপারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং তাদের যে কার্যক্রম সেটির ব্যাপারে কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে যেটা হয় যে এই 3 দিনের মেলায় তারা আশা করছেন বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান এবং প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন, প্রাকৃতিক যে সৌন্দর্য, সর্ববৃহৎ যে ম্যানগ্রোভ বন সহ বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলোকে সারা বিশ্বের পর্যটকদের মধ্যে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য এবং এই পর্যটন শিল্পের বিকাশের জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ আরো একটি ভিন্ন মাত্রা পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি এই ছিল আমার হাতে সর্বশেষ ইমতিয়াজ। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, 5ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার 2016 উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আর সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। চলে যাচ্ছি পরের খবরে। এবার ঋতু বৈচিত্র্যের শরৎ নিয়ে একটি প্রতিবেদন। প্রকৃতিকে ধুয়ে মুছে পরিষ্কার করে বিদায় নিয়েছে বর্ষা। নিজস্ব রূপ বৈচিত্র্য নিয়ে হাজির এখন শরৎ। নদীর ধারে বাতাসে দোল খায় ফুটে ওঠা কাশফুল। সব মিলিয়ে যেন অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। কবি ও সাংস্কৃতিক কর্মীরা বলছেন, প্রকৃতি শুধু উপভোগের নয়, তাদের মতে কেবল প্রকৃতির কাছেই শিক্ষা নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। মাথার ওপরে নীল আকাশ, সাদা কাগজের মতো অমল ধবল মেঘের ভেলা, আর যদি হয় নদীর পার তাহলে তো কথাই নেই। স্বচ্ছ জলের ওপর নৌকা ভাসিয়ে প্রকৃতি দর্শনে যে কোনো মানুষের মন ভরে যায়। আর নদীর ওপারে দুধেল সাদা কাশবনে পাগলা হাওয়ার মাতামাতি থামিয়ে রাখতে পারে না দুরন্ত শৈশবকে। এখানকার আকাশ, নদী, সূর্য, গাছপালা অনেক সুন্দর লাগলো। নদী দেখলাম, নীল আকাশ দেখলাম, পাখি দেখলাম, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কাশফুল দেখে অনেক ভালো লাগছে। কাশফুল এখানে অনেক ভালো ছবি উঠছে। বিভিন্ন প্রজাতির পাখি যখন মনের সুখে কাশবনে দোল খায়, ডানা মেলে উড়ে বেড়ায়, তখন যে কোনো মানুষের মন ভরে ওঠে। আর এমন দৃশ্য উপভোগের জন্য পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে ভিড় জমান নানা বয়সী মানুষ। শীতের আগে আগে এটা তো নিঃসন্দেহে একটা অনেক ভালো পরিবেশ, ভালো আবহাওয়া। এই যে মাইলের পর মাইল আমরা দেখতে পাচ্ছি অনেক কাশবন, তারপর তার সাথে আছে নদী। আরো নদীতে আরো বেশি ভালো লাগে যে পালতোলা নৌকাটা। তবে কবি সাহিত্যিকরা মনে করেন, প্রকৃতি শুধু উপভোগের নয়, প্রকৃতির কাছে মানুষের শিক্ষা নেয়ার অনেক কিছুই আছে। প্রকৃতি আর মানুষ একসঙ্গে যখন পৃথিবীতে আসে, এখানে কোনো জাত পাত ধর্মের কোনো কিছু ছিল না। যে অশুভ শক্তি আমাদের ভিতরে ঢুকে আমাদের এই সাংস্কৃতিক যেটা মেলবন্ধনটা, এটাকে কুকড়ে কুকড়ে খাচ্ছে। এই সৌন্দর্যকে সাক্ষী রেখে আমরা কিন্তু বলতে পারি, সহিংসতাকে প্রশ্রয় দেব না, আমরা প্রকৃতিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, প্রকৃতিকে রক্ষা করব। শরতের পরন্ত বিকেলে নদীর কোলে রবির কিরণ সৌন্দর্য পিপাসু মানুষের মনে রেখে যায় স্থায়ী প্রতিচ্ছবি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6 ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাস পর পর বদলে যায় এক একটি ঋতু, বদলে যায় প্রকৃতি, বদলে যায় সৌন্দর্য। ঠিক ঋতু আর প্রকৃতির মতোই বদলে যাবে এদেশের মানুষগুলো, গড়ে উঠবে একটি সুন্দর বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা সব মানুষের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহী অঞ্চলে যমুনা ব্যাংকের জোনাল বিজনেসম্যান ডেভেলপমেন্ট ও CSR নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরে একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। এতে যমুনা ব্যাংকের আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়া ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের জম্মু কাশ্মীরে কারফিউ শিথিল করা হয়েছে। রোববার বিকেলে কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়ায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। উপত্যকা জুড়ে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গতকালই শপিং মল ও ফুটপাতের দোকানপাট খুলতে দেখা যায়। কারফিউর কারণে আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। সার্বিক দিক বিবেচনায় তা পুরোপুরি তুলে নেয়ার দাবি জানান তারা। টানা ৮০ দিনের অচল অবস্থার পর রোববার বিকেল থেকেই রাজ্যের প্রধান সড়কগুলোতে যান চলাচল করতে দেখা গেছে। গত ৮ জুলাই স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতিতে কারফিউ জারি করে প্রশাসন। উত্তর কোরিয়ায় হয়ে গেল 2 দিনব্যাপী এয়ার শো 2016। শনি ও রোববার উত্তর কোরিয়ার ওসন্যান শহরের কালমা বিমানবন্দরে এয়ার শোর আয়োজন করা হয়। উৎসবে বেসামরিক বিমানের পাশাপাশি অংশ নেয় সামরিক বিমানও। 2 দিনব্যাপী চলা উৎসবে বিমানের নানা ধরনের দৃষ্টিনন্দন প্রদর্শনী উপভোগ করতে জড়ো হয় শত শত মানুষ। is throwing a number 8 maneuver. কিউবার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। কিউবা সফরে এসে একথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সফরে এসে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো এবং ফিদেল কাস্ট্রোর সাথে সাক্ষাৎ শেষে হাভানায় দেয়া এক বক্তব্যে তিনি আরো বলেন, ঋণের বোঝা কমানোর জন্য পরিকল্পনা করছে দুদেশ। হাভানার অনেক উন্নয়ন প্রকল্পে জাপানি কোম্পানিগুলোর অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি। কিউবা বিনিয়োগের জন্য জাপানের পছন্দের দেশগুলোর একটি, তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরপরই দেশটি আরও বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যে কাজ করছে কিউবার সরকার। কিউবায় কার্যালয় স্থাপনের পরিকল্পনাও করছে জাইকা। বাণিজ্যিক, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি খাতের সহযোগিতা বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীনের সঙ্গে 30টি সমঝোতা চুক্তি সই করেছে কিউবা। শনিবার রাজধানী হাভানার রেভলিউশন প্যালেসে সফররত চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বৈঠকে এসব বিষয়ে সমঝোতা হয়। চীনা প্রধানমন্ত্রী দুদিনের এ সফরে সমাজতান্ত্রিক দেশ দুটির বিভিন্ন খাতের সহযোগিতা আরও বাড়বে বলেও জানিয়েছে হাভানা। চীন ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 56 বছরের ইতিহাসে কেকিয়াংই প্রথম চীনা প্রধানমন্ত্রী হিসেবে কিউবা সফরে গেলেন। এর আগে 2014 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সফর করেছিলেন। ভেনেজুয়েলার পর চীনই কিউবার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকালে থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে সকালে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের 3টি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছিল। সেই প্রবণতা এখনো ধরে রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ 3টি সূচকে এখনো ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন এগিয়ে যাচ্ছে। প্রধান সূচকটি অবস্থানটা যদি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ইন্ডেক্স এটি এখন পর্যন্ত 5.89 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4679 পয়েন্টে। একই ধারাবাহিকতা ডিএসসি বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 3.77 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1772 পয়েন্টে। ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স এখানে 0.24 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1121 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 162 কোটি টাকা, যার মধ্যে দর বেড়েছে 153টি প্রতিষ্ঠান, দর কমেছে 77টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে 69টি প্রতিষ্ঠানের। টপ 20 শেয়ারের তালিকাটা একটু দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে তালিকার 1 নম্বরে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 44 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 42 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে। তালিকার 2 নম্বরে রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স। এই প্রতিষ্ঠানটি 32 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর এবং 31 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দর লেনদেন হচ্ছে। ফার কেমিক্যাল রয়েছে তালিকার 3 নম্বরে। প্রতিষ্ঠানটি 26 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দর এবং 26 টাকায় সর্বনিম্ন দর লেনদেন হচ্ছে। তো শিফা রয়েছে তালিকার 4 নম্বরে। প্রতিষ্ঠানটি সর্বশেষ 21 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর 22 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি 20 টাকা 10 পয়সা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 5 নম্বরে রয়েছে মিরাকল্যান্ড। এই প্রতিষ্ঠানটি
31 টাকা 90 পয়সা সর্বশেষ এবং 32 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, যদিও 30 টাকা 60 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ইটিএল রয়েছে তালিকার 6 নম্বরে, এটি 17 টাকা 60 পয়সা সর্বোচ্চ এবং 16 টাকা 50 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 7 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 7 নম্বরে। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন 124 টাকা এবং সর্বনিম্ন 121 টাকায় লেনদেন হচ্ছে। এমজেল বিডি রয়েছে তালিকার 8 নম্বরে, এটি 116 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং 115 টাকা 50 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ব্যাংকিং খাতে একটি প্রতিষ্ঠান উঠে এসেছে টপ 20 তালিকার 9 নম্বর, ইসলামী ব্যাংক। এই প্রতিষ্ঠানটি 32 টাকায় সর্বোচ্চ এবং 31 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। জিএসপি ফিনান্স রয়েছে তালিকার টপ 20-র 10 নম্বর অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটি 19 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দরে এবং 18 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 10টি প্রতিষ্ঠানের দরদামটা জানিয়ে দিলাম। আবারও জানিয়ে দিচ্ছে এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। ঝিনাইদহে বিসিআইসির প্রায় কোটি টাকা মূল্যের 5.5 মেট্রিক টন ইউরিয়া সার উধাও, চোরাই পথে পাচারের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। আবারও পিছিয়ে গেল মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন প্রক্রিয়া, ধীরগতির সমালোচনায় গ্রাহক, দ্রুতই এই সেবা চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে ওয়াকিং ওয়ে না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন সাধারণ মানুষ, নতুন পরিকল্পনার কথা জানালো সিটি কর্পোরেশন। এবং টানা কয়েক সপ্তাহ কমতির দিকে থাকার পর রাজধানীতে বেড়েছে ইলিশের দাম, সরবরাহ কমাই কারণ বলছে আড়তদাররা, জাটকা নিধন বন্ধে নজরদারি বাড়ানোর দাবি। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।